আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইমোশন প্রকার লাইভ ক্লাসে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব বলে। আজকের টপিক BHIC 106 ইউনিট 11, অর্থাৎ এই যে বইটি, এই বইটি সামগ্রিকভাবে ইউনিট 1 থেকে ইউনিট 11 এই ইউনিটে যে বিভক্ত করা হয়েছে, আজকেই সেই BHIC 106 এর লাস্ট ইউনিটটি আলোচনা করা হবে। শেষ কয়েকটি ক্লাসে আমরা মধ্যযুগীয় ইউরোপের বিভিন্ন যে বিবর্তন বা পরিবর্তন, কি করে আস্তে আস্তে ইউরোপ মধ্যযুগ থেকে আধুনিক যুগের পথে তার উত্তরণ হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে রেনেসাঁ ছিল, অর্থাৎ নবজাগরণ বা পুনর্জাগরণ। তার মধ্যে রিফরমেশন, প্রতিবাদী ধর্মীয় আন্দোলন, ভৌগোলিক আবিষ্কার। তো এই ইউরোপিয়ান স্টেট সিস্টেম, এই যে বিষয়টি বা এই ঘটনাটি, একে এই যে ক্রম পর্যায়ে যে রেনেসাঁর পরে যে একটা একটা ঘটনা যেগুলো ইউরোপকে আধুনিকতার পথে এগিয়ে দিচ্ছিল, এই ইউরোপিয়ান স্টেট সিস্টেম বা ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থা, সেটিও কিন্তু সেই পর্যায়ের মধ্যেই আমরা অন্তর্ভুক্ত করতে পারি। অর্থাৎ এটি যে রাষ্ট্র ব্যবস্থা বা স্টেট সিস্টেম, এটি কিন্তু কোনো আইসোলেটেড ঘটনা নয়। এর বীজ কিন্তু নিহিত রয়েছে সেই রেনেসাঁ আর রিফরমেশনের মধ্যে। আমরা আগের ক্লাসে যখন আমরা প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা করছিলাম, তখন একটা কথা আমি বলেছিলাম আপনাদের যে মধ্যযুগে চার্চ ছিল প্রিডমিনেন্ট। চার্চ মনে করত যে এই পৃথিবীতে চার্চ এবং পোপ, তিনি হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। চার্চ ঈশ্বরের প্রতিনিধি এবং চার্চের যে প্রধান পোপ, তিনি হচ্ছেন তিনিও ঈশ্বরের প্রতিনিধি। তাহলে চার্চ হচ্ছে একটা ইনস্টিটিউশন, আর সেই ইনস্টিটিউশনের যিনি হেড, তিনি হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি। একইভাবে এই থিওরিটাকে কি বলা হয়? ডিভাইন অরিজিন থিওরি, অর্থাৎ দৈব তত্ত্ব। তাহলে দৈব তত্ত্ব এটি একটা পলিটিক্যাল থিওরি, কিন্তু যেহেতু চার্চ সেই সময় রাজনীতিতে, অর্থনীতিতে অংশগ্রহণ করছিল এবং তার ক্ষমতা এতই বৃদ্ধি হয়েছিল যে রাজার ক্ষমতার সঙ্গে তার একটা দ্বন্দ্ব উপস্থিত হয়। এবার কেন এটার সঙ্গে রিফরমেশনের যোগ আছে সেটা আপনারা বুঝতে পারছেন। চার্চও বলছে আমি ঈশ্বরের প্রতিনিধি, এবং রাজা যিনি রাষ্ট্রের প্রধান, তারাও বলছেন যে আমি ঈশ্বরের প্রতিনিধি এবং প্রজারা তোমরা আমাকে মান্য করো, আমাকে মান্য করলে ঈশ্বরকে মান্য করা হবে, এবং আমি তোমাদের সামনে যে আদেশগুলো রাখছি, উপস্থাপিত করছি, জানবে সেগুলি ঈশ্বরের আদেশ। ঈশ্বরের আদেশ অনুসারেই কিন্তু আমি কাজ করছি।
এবং আমাকে অমান্য করার অর্থ রাষ্ট্রদ্রোহিতা, এবং এই রাষ্ট্রদ্রোহিতা কিন্তু ঈশ্বরদ্রোহিতাতে রূপান্তরিত হয়, এবং সেক্ষেত্রে তোমরা হেভেনে নয় হেলে বা নরকে যাবে। আগের দিন এটাও আমি বলেছিলাম যে এক আকাশে যেমন দুটো চন্দ্র দুটো সূর্য থাকতে পারে না, সেই রকম দুটো সার্বভৌম শক্তি থাকতে পারে না। এবং সেই কারণেই যখন রিফরমেশন মুভমেন্ট শুরু হয়েছিল মার্টিন লুথারের নেতৃত্বে, তখন কি হলো, সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছিল, সমর্থন জানিয়েছিল, কারণ তারা চার্চের কতগুলি অনৈতিক বিষয় এবং অকারণ তাদের ব্যক্তি জীবনে যে ইনট্রুড করা, যে হস্তক্ষেপ করা, সেগুলো তারা মেনে নিতে পারছিল না সাধারণ মানুষ। সেই জন্য সাদরে তারা বরণ করেছিল। আবার রাজারা বা রাষ্ট্রপ্রধানরা তারাও কিন্তু মার্টিন লুথারকে সমর্থন জানিয়েছিল, কারণ তারা চেয়েছিল পোপের ক্ষমতা খর্ব করতে এবং চার্চের ক্ষমতাকে বিনষ্ট করতে। কারণ তাদের কাছে তাদের প্রজারা হচ্ছে তাদের অধীন, কিন্তু চার্চ যখন সেই প্রজাদের উপর আধিপত্য বিস্তার করতে চেষ্টা করলো, তখন একটা স্বার্থের দ্বন্দ্ব শুরু হলো। পাশাপাশি চার্চের বিশাল সম্পত্তি ছিল, এবং সেই সম্পত্তি আমরা জানি যে একটা দেশের মধ্যে কোনো প্রপার্টি, সেটা কিন্তু অরিজিনালি রাষ্ট্রের অধীন হয়। এবার রাষ্ট্র যদি চার্চকে কিছু দেয়, আমাদের দেশে যেমন গুপ্তা পিরিয়ডে আমরা কি দেখেছি, যে রাজা পুরোহিতকে জমি দান করছেন, তো এবং সে পুরোহিত উত্তরাধিকার সূত্রে সেই জমিকে ভোগ করার অধিকার পাচ্ছেন। কিন্তু ইউরোপে আমরা কি দেখছি, যে চার্চ সেই ভূসম্পত্তিকে ভোগ দখল করছে এবং তার জন্য রাষ্ট্রকে কোনো কর দিচ্ছে না, উল্টো তারা নিজেরাই প্রজাদের থেকে নানান রকম কর সংগ্রহ করে তাদের সম্পদকে আরো বাড়িয়ে দিচ্ছে। এর ফলে কি হলো, যারা মনে মনে, যে সকল রাজারা মনে মনে ক্ষুব্ধ ছিলেন চার্চের প্রতি, তারা প্রত্যেকে মার্টিন লুথারকে সমর্থন জানালেন। এবং এই যে একটা পরিস্থিতি, সামাজিক, অর্থনৈতিক, ধর্মনৈতিক একটা পালা বদল রিফরমেশনের পরে হচ্ছে, যে পোপ বা চার্চের ক্ষমতা খর্ব হয়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে, আস্তে আস্তে রাজাদের ক্ষমতা বর্ধিত হচ্ছে, এবং রাজা তখন তার সেই ক্ষমতা প্রয়োগ করে পলিসি অফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট বা সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে তার রাজ্যের সীমানাকে আরো বর্ধিত করছেন। এবং তিনি তখন আর ধর্মীয় নেতা রূপে নয়, তিনি হচ্ছেন সেকুলার কিং, এই হিসাবে তিনি পরিচিত হচ্ছেন। তাহলে আমরা কি দেখলাম, প্রেক্ষাপটটা কি, যে রেনেসাঁতে মানুষের যে জ্ঞান চক্ষুর উন্মিলন হয়েছিল, তাতে মানুষ চার্চের অনেক অনৈতিক যে সমস্ত নিয়ম কানুন তার বিরোধিতা শুরু করেছিল, এবং পাশাপাশি রাষ্ট্র চার্চের অকারণ হস্তক্ষেপ এবং এই অতিরিক্ত ক্ষমতাকে পছন্দ করছিল না। কারণ তার মতে, রাজার মতে, তিনি হচ্ছেন রাজনৈতিক প্রধান,
পলিটিক্যাল হেড। আর চার্চ হচ্ছে বা পোপ হচ্ছে, তিনি হচ্ছেন ধর্মীয় প্রধান বা রিলিজিয়াস হেড। তাহলে রিলিজিয়ান আর পলিটিক্স দুটো সম্পূর্ণ আলাদা, পৃথক, দুটো স্বতন্ত্র স্বতন্ত্র সত্তা রয়েছে। কিন্তু যদি এই ধর্ম রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করে কিংবা রাজনীতি ধর্মকে প্রভাবিত করার চেষ্টা করে, তখনই সমস্যার সৃষ্টি হয়। এতদিন পর্যন্ত চার্চ রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করেছিল। এইবারে যখন রিফরমেশনের পর রাষ্ট্র চেষ্টা করতে লাগলো চার্চের উপর তার প্রভুত্ব বিস্তার করতে, এবং একটা নির্দিষ্ট ভূখণ্ডে এক একটা করে একজন একজন করে রাষ্ট্রপ্রধান গড়ে উঠলো। এমন নয় যে সেই হোলি রোমান এম্পায়ারের মতন একটা বিস্তীর্ণ অঞ্চলে বিশাল একটা সাম্রাজ্য গড়ে উঠল, তা কিন্তু নয়। সমগ্র ইউরোপ ছোট ছোট, বিশেষ করে পশ্চিম ইউরোপে আমরা দেখছি যে ছোট ছোট অনেকগুলো রাষ্ট্রের উত্থান হলো, যাকে জাতীয় রাষ্ট্র বা নেশন স্টেট বলা হচ্ছিল। মানে এই নেশন স্টেট ওই রেনেসা আর রিফরমেশনের পরবর্তী পর্যায়ে কিন্তু এই নেশন স্টেট বা জাতীয় রাষ্ট্রের উত্থান হয়েছিল। এই নেশন স্টেটের ক্যারেক্টারিস্টিক কি না, প্রত্যেকটি নেশন স্টেটের একজন করে রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তিনি যথেষ্ট ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি ডিভাইন অরিজিন বা দৈব তত্ত্বে বিশ্বাস করতেন এবং তিনি চার্চের ক্ষমতার বাইরে থেকে তার শাসন পরিচালনা করতেন। এবং তিনি শুধু তাই না, চার্চের যে ভূসম্পত্তি তার উপর তাকেও তিনি খর্ব করার চেষ্টা করতেন। অর্থাৎ চার্চের ভূসম্পত্তির উপর রাষ্ট্রের অধিকারকে বলবৎ করতে এই নতুন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। তাহলে কি হচ্ছে, এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের আয় বাড়ছে, কারণ যেসব অঞ্চলগুলি এতদিন রাষ্ট্রের বাইরে ছিল, তার অধীনতার বাইরে, সেগুলো চার্চের থেকে যখন রাষ্ট্রের হস্তান্তরিত হচ্ছে, তখন রাষ্ট্রের আয় বাড়ছে। যে করগুলো, কর থেকে যে রোজগারটা এতদিন চার্জ করত, সেই ট্যাক্স থেকে সেই যে অর্থ, সেটা রাজার কোষাগারে যাচ্ছে। তাহলে এইভাবে রাজার আর্থিক বৃদ্ধি হচ্ছে। শুধু তাই না, এটা তো গেল করের থেকে রাজার আর্থিক বৃদ্ধি হচ্ছে এবং রাজা তিনি ধীরে ধীরে চার্চের উপর তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে আমরা কি দেখছি যে চার্চের থেকে রাষ্ট্রের ক্ষমতাটা বেড়ে যাচ্ছে এবং এই রাজা became a secular king। তিনি হচ্ছেন একজন ধর্ম নিরপেক্ষ রাজা বা রাষ্ট্রপ্রধান। এতদিন পর্যন্ত চার্চের অধীনে যে ক্ষমতাগুলি ওরিয়েন্টেড হতো, সেখানে আমরা কি দেখছি যে চার্চ, আমরা সেদিনকে ক্যালভিন পড়েছি, আমরা দেখছি ক্যালভিন কি বলেছেন, ক্যালভিন চার্চ রাষ্ট্রের কথা বলেছেন। অর্থাৎ এমন রাষ্ট্র যেখানে চার্চ সেই রাষ্ট্রের প্রধান হবে এবং চার্চ যাকে ঠিক করবে তাকেই তারা রাষ্ট্রপ্রধান করবে, যারা চার্চের অঙ্গুলি হেরনে চলবে। কিন্তু এই যে নতুন জাতীয় রাষ্ট্র বা নেশন স্টেট গড়ে উঠল,
এই নেশন স্টেটে কিন্তু রাজারা একেবারে নিরপেক্ষ এবং পোপের সঙ্গে বা ধর্মের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ ছিল না। এবং বেশিরভাগ আমরা দেখছি যে ক্যাথলিক যে ধর্ম তার থেকে তারা সরে এসেছিলেন, কারণ আমরা দেখেছি এই ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে যে অধিকাংশ রাজা এই প্রোটেস্ট্যান্ট ধর্মকে তারা সমর্থন জানিয়েছিলেন, কারণ তাদের মনে হয়েছিল প্রোটেস্ট্যান্ট ধর্ম ক্যাথলিকদের মতো অতীন্দ্রিয় নয় এবং সেই ধর্ম পুঁজিবাদকে সমর্থন জানায় এবং এই ধর্মের অধীনে রাষ্ট্রের বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, তাদের শিল্প সবকিছু বিকশিত হবে এবং রাষ্ট্র পুঁজি সঞ্চয় করতে পারবে। তাহলে কি হচ্ছে, যখনই পুঁজি সঞ্চয় হচ্ছে তখনই কিন্তু আস্তে আস্তে রাষ্ট্রের যে কোষাগার তাতে ধন বৃদ্ধি হচ্ছে। এটা গেল একটা দিক। আবার রাষ্ট্র কি করছে, এই যে রেনেসাঁর ফলে যে ভৌগোলিক আবিষ্কার শুরু হয়ে গেল, সেই ভৌগোলিক আবিষ্কারকেও পৃষ্ঠপোষকতা করছে। কেন? কারণ রাষ্ট্রের হাতে এখন অনেক অর্থ এসে গেছে, সেই অর্থকে তারা আরো ইনভেস্ট করে বা বিনিয়োগ করে আরো বৃদ্ধি করতে চাইছে। কিরকম ভাবে? না, এই যে ভৌগোলিক আবিষ্কারে যারা যাচ্ছে, যে সমস্ত ন্যাভিগেটররা, নাবিকরা, তাদেরকে তারা অর্থ দিয়ে এবং প্রপার যে সমস্ত সরঞ্জাম আছে, ভালো জাহাজ দিয়ে তাদেরকে সাহায্য করছে। কি স্বার্থ রাষ্ট্রে সে সাহায্য করার? না, ন্যাভিগেটর যাবে নতুন দেশে এবং সেখানে সেই রাষ্ট্রের ধ্বজাকে সে পুঁতে দেবে, অর্থাৎ ওই জায়গাটাকে সেই রাষ্ট্রপ্রধানের অধিকার স্থাপিত হবে। এবং সেই দিক থেকে দেখতে গেলে ওই অঞ্চলটি সেই রাষ্ট্রের যে প্যাট্রোনাইজ করছে, পৃষ্ঠপোষক যে রাষ্ট্র, তার উপনিবেশে পরিণত হবে। যেই মাত্র উপনিবেশে পরিণত হলো, তার রাজনীতি, তার অর্থনীতি, তার সমাজ, ধর্ম সবকিছুর উপর সেই রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠিত হলো। তাহলে এটাও তো একটা তার ক্ষমতা বৃদ্ধি করার একটা পন্থা। একদিকে রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করছে, আবার অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করছে। এই যে ভৌগোলিক অভিযানে সাহায্য করে সে তার ভৌগোলিক ভূখণ্ডকে অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করছে, আবার ব্যবসা বাণিজ্য করে সেই অঞ্চলের সঙ্গে তার যে আদান প্রদান বা আমদানি রপ্তানির মাধ্যমে তার বাজারটা অনেক সঞ্জীবিত হয়ে উঠছে, তার বাণিজ্য সঞ্জীবিত হয়ে উঠছে এবং সেই যে অর্থ একে একে বণিকরা যাচ্ছে, সেই বণিকদের যে বাণিজ্যের উপরে তারা কর আরোপ করছে এবং সেই কর থেকে তার কোষাগার পরিপূর্ণ হচ্ছে। তাহলে দেখুন গোটা বিষয়টা একটা চ্যানেল সিস্টেম। যে রেনেসাঁ এলো, রিফরমেশন এলো, রিফরমেশনের পরে জাতীয় রাষ্ট্র এলো, নেশন স্টেট, এবং এই নেশন স্টেটের রাষ্ট্রপ্রধানরা তারা পোপের যে সমস্ত ভূসম্পত্তি তাকে দখল করে তার কর থেকে তারা আয় বৃদ্ধি করছে, পাশাপাশি ভৌগোলিক আবিষ্কারের থেকেও তারা তাদের আয়ের ব্যবস্থা করছে এবং এই যে অর্থ তারা সঞ্চয় করলো, পুঁজি আনে, এই যে পুঁজি তাদের তৈরি হলো, সেই পুঁজিকে ইনভেস্ট করে তারা নিত্য নতুন ভৌগোলিক আবিষ্কারে পাঠালো এবং নিত্য নতুন অঞ্চল তারা জয় করলো। এবং এই যে অঞ্চল, তাছাড়া তাদের তো সাম্রাজ্যবাদী নীতি তো তাদের
বজায় ছিলই, এবং যত বেশি সংখ্যক অঞ্চল বা অন্যান্য দেশ তারা জয় করবে, তত তার সাম্রাজ্যের পরিধি আরো বিস্তারিত হবে, আরো বিস্তৃত হবে। এর জন্য কি দরকার? এর জন্য দরকার রেগুলার বা স্ট্যান্ডিং আর্মি। এই যে স্থায়ী সেনাবাহিনী, এই স্থায়ী সেনাবাহিনীও কিন্তু এই স্টেট সিস্টেম বা রাষ্ট্র ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই যে স্টেট সিস্টেম, আমরা যে সময়ের কথা বলছি, এটা হচ্ছে পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে এই স্টেট সিস্টেমের উদ্ভব এবং তার সমৃদ্ধি, বিকাশ ও সমৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। যে এই যে রাষ্ট্র, এই রাষ্ট্র ধীরে ধীরে কি হচ্ছে, রাষ্ট্র যত আয় করছে এবং তার সাম্রাজ্য যত প্রসারিত হচ্ছে, তত তার সাম্রাজ্যের যে পরিধিটা বাড়ছে, এবং রাজার যেহেতু চার্চের ক্ষমতা কমে গেল, রাজা আস্তে আস্তে সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করছে, এবং কুক্ষিগত করে রাজা কিন্তু ধীরে ধীরে নিজেকে অটোক্র্যাটিক রুলার হিসাবে প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ একনায়কতন্ত্র। রাজা হলেন অবিসংবাদী নায়ক এই ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থা। তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার প্রথম সোপান হলো জাতীয় রাষ্ট্র। সেই জাতীয় রাষ্ট্র থেকে অ্যাবসলিউট স্টেট সিস্টেম, অর্থাৎ সেই স্টেট সিস্টেমের অবিসংবাদী রাষ্ট্রনায়ক হলেন রাজা। তাহলে রাজার ক্ষমতা অনেক বেড়ে গেল, তিনি চার্চকেও নিয়ন্ত্রণ করছেন, তিনি সাধারণ মানুষকেও নিয়ন্ত্রণ করছেন, তিনি ভৌগোলিক আবিষ্কার বা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছেন, নতুন নতুন শহর প্রতিষ্ঠা করছেন, যোগাযোগ ব্যবস্থা তৈরি করছেন, কারণ যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় তবে ব্যবসা বাণিজ্য শিল্প হবে না। তাহলে শিল্প বা বাণিজ্যের বিকাশ যদি না হয় তবে রাষ্ট্রের কোষাগার পরিপূর্ণ হবে না। সেই জন্য রাজাকে এই যোগাযোগ ব্যবস্থার দিকে তাকাতে হয়েছে, তাকে স্ট্যান্ডিং আর্মির ব্যবস্থা করতে হয়েছে, তাকে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠা করতে হয়েছে, নগর বাজার এগুলো প্রতিষ্ঠা করতে হয়েছে, যাতে এক দেশের মানুষ অন্য দেশে যেতে পারে। কোন একটি পার্টিকুলার রাষ্ট্র থেকে যখন কোনো বণিকরা যাচ্ছে, তেমনি অন্য জায়গা থেকেও বণিকরা যাতে এখানে উপস্থিত হতে পারে, তার জন্য যে কমিউনিকেশন সিস্টেম দরকার সেটা আস্তে আস্তে গড়ে উঠছে। আর এই যে রাষ্ট্রের যে নেতারা, তারা যেহেতু ধর্ম রাষ্ট্র নয়, সেকুলার রাষ্ট্র, সেই জন্য তারা প্রশাসনিক দিকে নজর দিচ্ছেন, কারণ প্রশাসন ব্যবস্থা ঠিক না হলে রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়বে, এবং এই প্রশাসনকে পরিচালনার জন্য তারা একটা কমিটি তৈরি করছেন, যারা বা পরিষদ, যেটা আমাদের দেশে আমরা কি বলতাম মন্ত্রী পরিষদ, আমরা ফ্রান্সে বলছি স্টেটস জেনারেল। এরা রাজাকে নানান সময়ে তারা উপদেশ দিয়ে রাজাকে সাহায্য করতেন, এবং শুধু তাই না, রাজা যখন কোনো ট্যাক্স আরোপ করতেন কোনো বিষয়ে, তখন সেই ট্যাক্সটাকে কিন্তু মঞ্জুর করাতে হতো এই সকল যে পরামর্শদাতা যে পর্ষদগুলি ছিল তাদের মাধ্যমে। যদি রাজা তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন, তবে তার উপরেই কিন্তু
রাজার রাষ্ট্রের সাফল্য নির্ভর করত এবং রাজার সাফল্য নির্ভর করত। তাহলে এখানে এই রাষ্ট্র ব্যবস্থায় রাজা একজন ব্যক্তি বিশেষ, আবার রাষ্ট্র অর্থাৎ রাজার আলাদা এন্টিটি, রাজা নিজে ব্যক্তি হিসাবে রাজা কেমন, আবার একজন রাষ্ট্র প্রধান হিসাবে রাজা কেমন। তাহলে এই দুটোকে পৃথক ভাবে দেখা হয়েছিল সেই সময়। রাষ্ট্রপ্রধান হিসাবে রাজা কি করছেন, তিনি কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করছেন, তার সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় উন্নতির জন্য তিনি কি করছেন, সেই বিষয়গুলি বিশেষভাবে সেই সময় গুরুত্ব পেয়েছিল। তিনি সংস্কৃতির বিকাশের জন্য কি করছেন, এগুলো কিন্তু তখন বিশেষ মান্যতা পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেনেসাঁর পর যে জাতীয় রাষ্ট্র সেখান থেকে অ্যাবসলিউট মনার্কি তৈরি করছে, বা অ্যাবসলিউট রাষ্ট্র বা অ্যাবসলিউট স্টেট আমরা যেটাকে বলছি, তার যে চেহারা বা প্রকৃতি, তার সঙ্গে কিন্তু সেই চার্চ রাষ্ট্রেরও অনেক পার্থক্য রয়েছে। এবং শুধু তাই না, ত্রয়োদশ শতকে যখন আমরা দেখতে পাচ্ছি, তারও পূর্বে যখন সামন্ততন্ত্র বা ফিউডালিজম বিরাজ করত, আমরা যদি সেই পর্যায়ে চলে যাই, রাষ্ট্র ব্যবস্থার অরিজিন দেখতে গেলে কিন্তু আমাদের সেইখানে চলে যেতে হবে। এইটা কেমন ছিল সেই সময়, রাজার অবস্থা কেমন ছিল, আর এই সময় যে রাজার কথা বলছি, এখন তো সব সময় আমি বলছি যে রাজার অ্যাবসলিউট ক্ষমতা, রাজা তার সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করেছেন। তিনি বলছেন তিনি হচ্ছেন এই পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি। কিন্তু সেই সময় যখন ফিউডাল স্টেট ছিল, যখন সামন্ততন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল, তখন কি রাজার এই ক্ষমতা ছিল না। তখন একের পর এক বর্বর আক্রমণের কারণে রাজ শক্তি দুর্বল হয়ে গিয়েছিল। তখন কোনো স্থায়ী সৈন্যবাহিনী ছিল না। রাজাকে তার নিজের রাজ্যকে বা রাষ্ট্রকে রক্ষা করার জন্য তাকে সামন্তদের উপরে নির্ভর করতে হয়েছিল। অর্থাৎ এই যে রাজার যে সেই সময় সামন্ততান্ত্রিক রাজা বা ফিউডাল কিং, তার অধীনে যে অসংখ্য আধিকারিকরা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, ডিউকসরা ছিলেন, কাউন্টসরা ছিলেন, তিনি কি করলেন, তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট করলেন। আবার আমি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এটা বলছি, কন্ট্রাক্ট করলেন যে আমি তোমাদেরকে কিছু জমি দিচ্ছি, তোমরা সেই জমি ভোগ দখল করো, কিন্তু বিনিময়ে যখন রাষ্ট্রের প্রয়োজনে তোমাদের কিন্তু সৈন্য বাহিনী দিয়ে, যোদ্ধা দিয়ে তোমাদেরকে সাহায্য করতে হবে। তাহলে এই ছিল পাশাপাশি দেখুন সামন্ত রাষ্ট্র আর এই ইউরোপের যে অ্যাবসলিউট যে চরমতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, দুটোর কত পার্থক্য। সেই রাজা নির্ভরশীল সেই কাউন্সিলের উপর সৈন্যবাহিনীর জন্য, কিন্তু এই রাজার নিজের স্বয়ং তার সৈন্যবাহিনী রয়েছে এবং তার নিজের এক্সচেকার পরিপূর্ণ। এই হচ্ছে ইউরোপীয় যে নতুন যে উদীয়মান যে রাষ্ট্র ব্যবস্থা, এই হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একটা ওভারঅল একটা এই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা বললাম, একটা ইন্ট্রোডাকশন দিলাম। এবার আমি ভেতরে কি কি প্রবেশ করছি আর কি এই আলোচনার ভেতরে।
যে ইন্ট্রোডাকশনটা সেটাও আলোচনার অন্তর্গত। এইটা বলে দিয়ে আমি এই আমার যে ভেতরে যে বডির মধ্যে যে আলোচনাটা রয়েছে সেই আলোচনাটার ক্রিম আমি এই ইন্ট্রোডাকশনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপিত করলাম, যাতে আপনাদের এই ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটা ক্লিয়ার একটা পিকচার আপনারা পান। আচ্ছা, এবার আপনারা বলতে পারেন যে এই যে অভিজাত যারা সামন্ততন্ত্রতান্ত্রিক অভিজাত ছিল তাদের কি হলো? রাজাকে নতুন রাষ্ট্র ব্যবস্থায় রাজা তাদের সঙ্গে একটা ভারসাম্য রক্ষা করে চলছেন। কখনো তাদেরকে দমন করছেন, কখনো আবার তাদের সাহায্য নিয়ে চার্চকে দমন করছেন, কখনো তিনি সাধারণ প্রজাদের থেকে এবং অভিজাতদের থেকে বণিকদের থেকে কর সংগ্রহ করে সেই অর্থ দিয়ে তার সৈন্যবাহিনী তার যুদ্ধ পরিচালনা করছেন। আবার কখনো কখনো তিনি শহরের মানুষকে তিনি দমন করছেন, করে শহরের বিকাশকে স্তব্ধ করে দিয়ে তাকেও তিনি কুক্ষিগত করছেন সেখানকার ক্ষমতা। তো এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা নয় যে গোটা পশ্চিম ইউরোপে একই রকম চিত্র আমরা দেখছি, তা নয়। এক একটা রাষ্ট্র এক এক ভাবধারা দ্বারা পরিচালিত হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখা দরকার, পশ্চিম ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অবধারিত পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার তফাৎ থাকবে। কারণ পশ্চিম ইউরোপে যখন সামন্ততন্ত্রের পতন হচ্ছে, পূর্ব ইউরোপে কিন্তু সামন্ততন্ত্র তখন যথেষ্ট স্ট্রং বহাল রয়েছে। কাজেই পূর্ব ইউরোপের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা কিন্তু সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এবং রাজা সেখানে হলেন সামন্ততান্ত্রিক রাজা। তাহলে আমরা কি দেখছি? পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে ইউরোপে, মূলত পশ্চিম ইউরোপে এক নতুন ধরনের রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। এতক্ষণ আমি যেই কথা বললাম সেটাই আমি বলবো, যে যখন সামন্ততন্ত্র ছিল তখন সামন্ততান্ত্রিক রাষ্ট্র ছিল এবং রাজা ছিলেন সামন্ততান্ত্রিক রাজা। এবং রেনেসাঁর আগে চার্চের প্রাধান্য যখন একচ্ছত্র ছিল, তখন রাজাকে নিয়ন্ত্রণ করতেন চার্চ, এবং তিনি তখন চার্চের প্রধান হিসাবে বা চার্চের অধীন রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি কাজ করতেন। কিন্তু এই নতুন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় তিনি কিন্তু সেকুলার, তিনি নিরপেক্ষ, কোন ধর্ম নৈতিক শাসক বা ধর্মীয় প্রধানের অধীনে কিন্তু তিনি কাজ করছেন না। নেশন স্টেট, একটু আগে যেটা বলছিলাম, জাতীয় রাষ্ট্র, এক একটা জাতীয় রাষ্ট্র গড়ে উঠছে, যেমন ইংল্যান্ড, যেমন ফ্রান্স, স্পেন, এই যে পশ্চিম ইউরোপের এই যে স্টেটগুলি, এই নেশন স্টেট আস্তে আস্তে অ্যাবসলিউট স্টেটে পরিণত হচ্ছে, যেখানে অ্যাবসলিউট রাজতন্ত্র, অর্থাৎ রাজা সমস্ত ক্ষমতা নিজের হাতে নিচ্ছেন। নতুন রাষ্ট্রের রাজগণ পুরানো সামন্ততান্ত্রিক শাসকদের থেকে অনেক বেশি ক্ষমতাবান ছিলেন, যেটা আমি এক্ষুনি আলোচনা করছিলাম। কারণ রাজার যদি অর্থ না থাকে, রাজাকে যদি অর্থের জন্য সেই ফিউডাল লর্ডসদের উপর ডিপেন্ড করতে হয়, রাজাকে যদি সৈন্যের জন্য তাদের ফিউডাল লর্ডসদের উপর ডিপেন্ড করতে হয়, তবে তো রাজার ক্ষমতা ওখানেই 50% হ্রাস হয়ে গেল। কিন্তু নতুন রাজারা তারা অনেক বেশি ক্ষমতাবান ছিলেন, কারণ তাদের নিজেদের সৈন্য ছিল, নিজেদের এক্সচেকার একেবারে ফুলফিল ছিল,
তারা শিল্প বাণিজ্য সবকিছুতে তারা অংশগ্রহণ করেছিলেন। কাজেই এবং শুধু তাই না, তারা একের পর এক যুদ্ধ করে গেছেন, একের পর এক যুদ্ধ করে গেছেন এবং তাদের ক্ষমতা দিয়ে তারা গৃহযুদ্ধকে বন্ধ করেছেন, বিভিন্ন বিদ্রোহকে তারা রোধ করেছেন, করে তারা নিজেদেরকে একটা এমন একটা জায়গায় নিয়ে গেছেন যার পর থেকে সেই রাজ্যগুলোকে, সেই স্টেটকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এবং এই যে ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, স্পেন, এক একজন করে শক্তিমান শাসকের জন্ম দিয়েছে। আমাদের গুপ্ত যুগে আমরা যেমন দেখেছি এক একজন শক্তিমান সেই রাজবংশ, শক্তিমান সম্রাট। সম্রাট যদি শক্তিমান না হয় তাহলে কিন্তু সেই শাসন কখনো টিকতে পারে না। বা আমরা যদি মুঘল পিরিয়ড দেখি, সেখানে আকবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত বলশালী রাজারা, সম্রাটরা রাজত্ব করেছেন। এই শাসকদের ক্ষমতা তারা কি করেছিলেন, নিজের হাতে কুক্ষিগত করেছিলেন এবং সেটাকে আরো বাড়ানোর জন্য তারা সেনাবাহিনী, রেগুলার স্ট্যান্ডিং আর্মি তারা গঠন করেছিলেন। আমলাতন্ত্রকে সুসংহত করেছিলেন, অর্থাৎ রাজা একা না, রাজা এবং তার পারিষদরা সব মিলিয়ে কিন্তু রাজার রাজনীতি, এই মন্ত্রী এবং অন্যান্য আমলা, তাদের উপরেও তিনি যথেষ্ট প্রিডমিনেন্স প্রতিষ্ঠা করেছিলেন, তাদেরকেও তিনি নিয়ন্ত্রণ করতেন। কিন্তু যখন রাজার অত্যাচার বৃদ্ধি পেত, তখন কিন্তু এই আমলারাই তাদের নিয়ন্ত্রণ করতেন। আমরা যদি ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সকে দেখি, তাহলে আমরা কি দেখব, এই রাজাকে সাহায্য করছে তার আমলারা, তার মন্ত্রীরা, তার যে আইন মন্ত্রী, তার বিচার সভার যে সদস্যরা, তার অর্থমন্ত্রী, রাজা তাদেরকে দিয়ে একের পর এক নানান যে ট্যাক্স বা কর আরোপ করছেন প্রজাদের উপর। তাহলে আমলাতন্ত্রটাকে একটা সুনির্দিষ্ট রূপ দিয়েছিলেন, যেটা সামন্ততন্ত্রে ছিল না বা চার্চ রাষ্ট্রেও ছিল না। এক একজনকে এক একটা পোস্ট দিয়েছিলেন এবং দায়িত্বকে ভাগ করে দিয়েছিলেন। তারপরে কি করলেন রাজারা, উৎপাদিত সম্পদের অধিকাংশকে তারা কুক্ষিগত করলেন বা তার পার্সেন্টেজ তারা প্রজাদের থেকে নিতেন। যেমন আমরা দেখছি চার্চ এই ক্যাবেলে প্রভৃতি বিভিন্ন ধর্মীয় কর বা টিথে, যেটা আগের দিন আলোচনা করেছি, এই নানান রকম কর নিয়ে, অর্থাৎ প্রজাদের থেকে তারা এই কর সংগ্রহ করে তাদের অর্থকে বৃদ্ধি করেছিলেন। সেই রকম রাজারাও এই অ্যাবসলিউট স্টেটের যে রাষ্ট্রপ্রধানরা, তারাও প্রজাদের থেকে অর্থ, কর বাবদ অর্থ আদায় করতেন। শুধু তাই না, তারা যে ফসল ফলাতো, সেই ফসলের একটা পার্সেন্টেজ রাজস্ব হিসাবে প্রজাদের সেই কোষাগারে জমা করতে হতো। এবং এইভাবে আর্থিকভাবে, সামরিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, কূটনৈতিকভাবে তারা শক্তিশালী রাষ্ট্র গঠন করেছিলেন। ফ্রান্সের চতুর্দশ লুই ছিলেন এই শক্তিমান রাষ্ট্রের প্রতীক। ব্রদেল এই শক্তিমান রাষ্ট্রের তিন শক্তিমান যে প্রধানকে চিহ্নিত করেছেন, ইংল্যান্ডের সপ্তম হেনরি, ফ্রান্সের একাদশ লুই এবং স্পেনের ফার্দিন্যান্ড। এবং এই যে রাষ্ট্র, সেটা একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনে পরিণত হয়েছিল। এই রাষ্ট্রের মধ্যে আমলারা রয়েছে, সৈন্যবাহিনী রয়েছে, সবকিছু, সেখানে প্রজাদের যে একটা অবদান রয়েছে, তারা ট্যাক্স দিচ্ছে এবং সবকিছু মিলিয়ে একটা নতুন রাষ্ট্র। এবং এই যে রাষ্ট্র, এটাকে আমরা একটা বিপ্লব বলবো, যে নতুন স্টেট সিস্টেম,
নবজাগরণ বা রেনেসাঁ যেমন একটা উদাহরণ তৈরি করেছে, এবং বৈজ্ঞানিক বিপ্লব বা সায়েন্টিফিক রেভলিউশন যেমন সেই যুগে একটা উদাহরণ তৈরি করেছে, তেমনি এই রাষ্ট্র ব্যবস্থা সেটিও একটি উদাহরণ তৈরি করেছে। এবং এই রাষ্ট্র ব্যবস্থার হাত ধরেই কিন্তু ক্যাপিটালিজম এসেছে বা পুঁজিবাদ এসেছে। এই রাষ্ট্র গঠনের প্রেক্ষাপট আমি বলেছি সামন্ততন্ত্র ধীরে ধীরে অবক্ষয় হচ্ছে, পশ্চিম ইউরোপে নতুন শহর উদয় হচ্ছে, বাণিজ্যের বিকাশ হচ্ছে, এবং বণিকরা সমাজে একটা নতুন সামাজিক শ্রেণী রূপে তারা তাদের একটা স্ট্যাটাস তৈরি হচ্ছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে গান পাউডারের আবিষ্কার, যে এই যে গোলা বারুদ প্রভৃতি যে আবিষ্কার হলো, তার ফলে কি হলো, রাজার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। রাজা এই সৈন্যবাহিনী নিয়ে, এবং তিনি কি করছেন, এতদিন পর্যন্ত যে একটা অরাজকতা ছিল এই সামাজিক ব্যবস্থায়, রাজা সেখানে বিশৃঙ্খলা দূর করে শান্তি প্রতিষ্ঠা করে বাণিজ্যের পথকে প্রশস্ত করছেন, মুদ্রা সংস্কার করছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করছেন, ওজন ওয়েট সিস্টেম থেকে উন্নত করছেন, বাজারকে ঐক্যবদ্ধ করছেন, অর্থাৎ বিভিন্ন বাজারকে একত্রিত করে তারা একটা বড় বাজার, এক একটা অঞ্চলে এক একটা বড় বাজার, যেখানে বিদেশ থেকে আসছে বণিকরা, সেই বাজারের যে অর্থ, সেই বণিকরা তখন যা পাচ্ছে তার আবার পার্সেন্টেজ আবার রাজাকে দিচ্ছে। এবং একই রকম ভাষা, যেটা স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বলা হচ্ছে প্রত্যেকটি অঞ্চলের স্থানীয় ভাষা আছে, কিন্তু এটা সত্ত্বেও একটা সরকারি ভাষা হিসাবে যে ভাষাটা স্বীকৃত হচ্ছে, সেই ভাষাটা কিন্তু মানুষের মধ্যে ঐক্য তৈরি করছে। রাজার যে রাজ স্টেট সিস্টেমের মধ্যে তার চাকরি বাকরির ক্ষেত্রে সেখানে তার যে এমপ্লয়মেন্টের একটা সুযোগ তৈরি হচ্ছে। এই বণিক আর সাধারণ মানুষ রাজাকে কর প্রদান করছেন, এবং একটু আগে যেটা বলেছি, ধর্ম সংস্কার আন্দোলন রাজাদেরকে যথেষ্ট সাহায্য করেছিল। এবং এই যে পোপের এগেইনস্টে রাজা অভিজাত সাধারণ মানুষকে কাজে লাগাচ্ছেন, এবং এই অভিজাতদের সঙ্গে রাজা, কখনো আবার রাজার সঙ্গে যখন অভিজাতদের সংঘর্ষ হচ্ছে তখন সাধারণ মানুষ রাজাকে সাহায্য করছে, আবার কখনো অভিজাতদের সাহায্যে রাজা শহরের অধিকারকে, মানুষের অধিকারকে তিনি খর্ব করে দিচ্ছেন, কখনো শহরের অধিবাসীদের উপর কর আরোপ করে তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছেন, আবার সমুদ্র যাত্রা করছেন, নতুন বিশ্বের আবিষ্কার করছেন, উপনিবেশ স্থাপন করছেন, মূল্যবান ধাতু নিষ্কাশন করছেন, বিভিন্ন মাইনিং ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, এবং জাতীয় ভাষার বিকাশ করে রাষ্ট্রের উদ্ভবে সাহায্য করছেন। এবং তিনি কি করছেন, যে পুরনো যে সামন্ততান্ত্রিক অভিজাতদের এই কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করে নিচ্ছেন, এবং তার ফলে এই নতুন রাষ্ট্র কাঠামোতে যেমন পুরনো সামন্ততান্ত্রিক অভিজাতরাও রয়েছে, শহুরে বুর্জোয়াও রয়েছে, কিন্তু পূর্ব ইউরোপে কিন্তু সামন্ততান্ত্রিক অভিজাত থাকলেও বুর্জোয়ারা কিন্তু পূর্ব ইউরোপে তাদের উত্থান হয়নি, যেহেতু পুঁজিবাদের উত্থান হয়নি। এবং আমরা একটু আগেই বলেছি, পরিবর্তনের প্রকৃতি কিন্তু সব জায়গায় সমান ছিল না, আর খুব বড় কোনো সাম্রাজ্য তৈরি হয়নি। এই ক্ষেত্রে ফ্রান্সের জাতীয় রাজতন্ত্রের সঙ্গে পবিত্র রোমান এম্পায়ারের অধীন জার্মানি বা ইটালির পার্থক্য ছিল, অর্থাৎ এক একটা জাতীয় রাষ্ট্রের এক এক রকম প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। আর এই যে রাজনৈতিক ক্ষমতা যে বদলাচ্ছে, তার কারণ আমরা কি দেখছি, যে একই ধরনের পরামর্শ সভা, যেটা আমি একটু আগে বলেছিলাম ফ্রান্সের স্টেট জেনারেলের কথা, তেমনি ইংল্যান্ডের পার্লামেন্টের কথা, এদের এই স্টেট সিস্টেমে যথেষ্ট গুরুত্ব ছিল, এবং রাজা যেমন এদের সাহায্য নিতেন, তেমনি এদেরকে মোকাবিলাও করতেন।
আর এদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কিন্তু একটা বিরাট ব্যাপার। রাজাকে কখনো কখনো তার রাজ্য চালাতে গেলে নানা প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে। অধিকাংশ সময় সাধারণ মানুষের থেকে প্রতিবাদটা উঠেছে। যখনই রাজা সাধারণ মানুষের উপর কোনো কর আরোপ করছেন তখন প্রজারা ক্ষুব্ধ হচ্ছে, প্রজাদের মধ্যে একটা প্রতিরোধ গড়ে উঠছে। আবার তিনি যদি অভিজাতদের উপর, যেমন আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখছি, তিনি যখন অভিজাতদের বললেন যে লুই দা 16 তিনি যখন অভিজাতদের বললেন যে আপনারাও কর দিন, তখন তারা কি করছে, তারা রাজার উপর অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছে। কারণ এই অভিজাতরা কিন্তু ফ্রান্সে কর থেকে তারা মুক্ত ছিল এবং অধিকাংশ কর অভিজাতরাও ছিল, চার্চরাও ছিল। কর থেকে তারা রিলিফ এবং অধিকাংশ কর দিতে হতো এই সাধারণ মানুষকে বা থার্ড এস্টেটকে। এর ফলে যে বিদ্রোহ হচ্ছে, সেই বিদ্রোহ রাজাকে অতিক্রম যদি রাজা করতে পারতেন তবে রাজা টিকে থাকতেন। কিন্তু আমরা দেখছি যে ফ্রান্সের ক্ষেত্রে যখন ফরাসি বিপ্লব শুরু হলো তখন কিন্তু রাজা ষোড়শ লুই তিনি কিন্তু আর সেই বিদ্রোহকে অতিক্রম করতে পারলেন না, ষোড়শ লুই। এবং কাজে তখন কি হলো, তখন তার ফলে রাজাকে সিংহাসন ছেড়ে দিতে হলো। এবং নতুন রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে রাজারা আমরা কি দেখছি, দৈব ক্ষমতায় অনেক আলোচনা করেছি যে আমরা এই পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি, আমাদেরকে মান্য করলে তবে ঈশ্বর খুশি হবেন। আরেকটা কি বললাম যে স্ট্যান্ডিং আর্মি, আগে রাজাকে সামন্তদের উপর নির্ভর করতে হতো, কিন্তু সামরিক বিপ্লবের পর যখন গোলা বারুদ কামান প্রভৃতি আবিষ্কার হচ্ছে তখন তখন একটা সামরিক বিপ্লব আসছে। আমদানি এইসব গোলা বারুদের যে সাপ্লাই এত বেড়ে যাচ্ছে এবং তার ফলে রাজার সামরিক ক্ষমতা অনেক বৃদ্ধি পাচ্ছে। আর এই মর্যাদা ছিল ধর্মনিরপেক্ষ বা সেকুলার। মেকিয়াভেলি, দার্শনিক মেকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থে বলছেন যে একজন সফল রাজা বা সফল রাষ্ট্রের ভিত্তি না, রাজাকে ভালো আইন প্রণয়ন করতে হবে, প্রজার মঙ্গলের দিকে তাকিয়ে, রাষ্ট্রের মঙ্গলের দিকে তাকিয়ে, এবং তার সৈন্যবাহিনী স্ট্রং হবে। আর হবস তার লেভিয়াথান গ্রন্থে কি বলছেন, তিনি রাষ্ট্রকে প্রথমে কৃত্রিম বলে ঘোষণা করছেন। তার মতে যে সাম্রাজ্যের যে রূপ, তার থেকে ওই যে আজ আলোচনা করছিলাম ব্যক্তি রাজা এবং রাষ্ট্রপ্রধান রাজা, তার বা সাম্রাজ্যের প্রতিভু রাজা, তারা তাদের যে রূপগুলো পৃথক। এবং কাজে একজন শাসক ভালো কি মন্দ সেটা আমরা তখনই বিচার করতে পারবো যে তিনি কতখানি ভালো রাষ্ট্রপ্রধান। তিনি যদি মানুষ ভালো হন কিন্তু রাষ্ট্রপ্রধান সঠিক না হন তাহলে কি তাকে আমরা সঠিক রাষ্ট্রপ্রধান বলতে পারবো না। তবে হবস বলেছেন শাসকের ক্ষমতা নিরঙ্কুশ, তিনি স্বৈরাচারী ক্ষমতার অধিকারী, তাকে নিয়ন্ত্রণ করার অধিকার আইনের রয়েছে, সাধারণ মানুষ তার এগেইনস্টে বিদ্রোহ করতে পারে না বা তাকে শাস্তি দিতে পারে না। রাজাকে তিনি ঈশ্বরের লেফটেন্যান্ট বলেছেন, অর্থাৎ ঈশ্বরের যা নির্দেশ তা এই লেফটেন্যান্ট রাজার মধ্যে দিয়েই কিন্তু এই পৃথিবীতে প্রচারিত হচ্ছে বলে হবস বিশ্বাস করতেন। এই ধর্ম সংস্কার আন্দোলন বলেছি যে কতখানি গুরুত্বপূর্ণ স্টেট সিস্টেমের ক্ষেত্রে, রাজনীতি ও ধর্মকে জড়িত করে দিয়েছিল এবং রাজারা এই সংস্কারের সুযোগ নিয়েছিলেন। ইংল্যান্ডের অষ্টম হেনরি তিনি পোপ মুক্ত জাতীয় চার্চ গঠন করেছিলেন, অর্থাৎ চার্চের উপর রাজার একটা অধিকার স্থাপিত হয়েছিল। আর এই স্টেট সিস্টেমে ভৌগোলিক পরিসর বা ভূখণ্ড ছিল,
স্থানীয় ভাষা থাকবে এবং তার নিজের প্রজারা থাকবে, পাশাপাশি কেন্দ্রীয় ভাষাকে সরকারি ভাষা রূপে স্বীকৃতি দান করেছিলেন এই সকল রাষ্ট্রপ্রধানরা। এবং এইভাবে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল এবং এই রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, ধর্মতন্ত্রের বিকাশে সাহায্য করেছিল। তার ফলে অর্থনীতির বাজার সংযোজিত হয়েছিল, ব্যবসা বাণিজ্য শিল্পের প্রসারের ফলে রাজনৈতিক ক্ষমতা আরো বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এবং এক কথায় এক বিশ্ব অর্থনীতি গড়ে উঠছে। কারণ ওই ভৌগোলিক আবিষ্কারের ফলে এই অর্থনীতি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এই যে স্টেট গুলো, সেই স্টেট সিস্টেমটা কেমন ছিল? বলছেন যে একটা কোর স্টেট বা কেন্দ্রীভূত বা কেন্দ্রস্থ রাজ্য ছিল, আর কিছু কিছু ছিল প্রান্তবর্তী রাজ্য, অর্থাৎ আমাদের এখানকার অঙ্গরাজ্যের মতন। রাজ্যগুলোকে এইভাবে বিভক্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু এই কেন্দ্রস্থ রাজ্যের টোটাল যে ডমিনেশন বা নিয়ন্ত্রণ কিন্তু এই প্রান্তবর্তী রাজ্যগুলির উপর ছিল। তবে একটা জিনিস বলা হচ্ছে, বাইজেন্টাইন বা রোমের মতো বৃহৎ সাম্রাজ্য সেই সময় গড়ে ওঠেনি। তুমি দেখলাম কোর স্টেট, প্রান্তবর্তী স্টেট, এই যে ভাগ ভাগ করে গড়ে উঠেছিল নেশন স্টেট, যেটা অ্যাবসলিউট স্টেটে পরিণত হয়েছে। এবং যে কয়েকটি রাষ্ট্র গড়ে উঠেছিল, ডেনমার্ক বা সুইডেন, সেখানে রাজতন্ত্রের বিকাশ হচ্ছে। আর একটু আগে বলেছি পশ্চিম, তার মানে কি একটা জিনিস আমরা দেখলাম, এই যে পশ্চিম ইউরোপের স্টেট সিস্টেম মানে সব জায়গায় একই নিয়ম প্রচলিত, তা কিন্তু নয়। বিভিন্ন স্টেট হিসাবে তার নীতি আলাদা, তার অর্থনৈতিক নীতি, তার রাষ্ট্রনৈতিক নীতি, তার বিচার বিষয়ক নীতি, তার ব্যবসা সংক্রান্ত নীতি, তার সামরিক নীতি, সব পৃথক। পশ্চিমে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, সুইডেন প্রভৃতি রাষ্ট্রগুলির যে বৈশিষ্ট্য, রাজার একটা সুসংহত আমলাতন্ত্র ছিল, তার সৈন্যবাহিনী ছিল, রাজা ব্যবসা বাণিজ্যকে উৎসাহ দিয়েছিলেন এবং কূটনৈতিক বুদ্ধির দ্বারা রাজা তার সাম্রাজ্যের যে পেরিফেরিকে বা পরিধিকে আরো বিস্তৃত করেছিলেন। এবং কর ব্যবস্থা এই অ্যাবসলিউট স্টেট সিস্টেমের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা ছিল। কর বা ট্যাক্স, যেটা আমাদের এখনো রয়েছে, ট্যাক্স যদি ঠিক মতো না ওঠে তাহলে এক্সচেকার পূর্ণ হবে না এবং তাহলে নানান রকম যে রাজার যে সমস্ত কার্যাবলী সেগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। আর পূর্ব ইউরোপে আমরা কি দেখছি? প্রাশিয়া, রাশিয়া, অস্ট্রিয়া প্রভৃতি রাষ্ট্রগুলো। এবার পূর্ব ইউরোপের সঙ্গে পশ্চিম ইউরোপের তফাৎ কি ছিল, যেটা একটু আগে বলেছি, যে পূর্ব ইউরোপে কিন্তু তখনও সামন্ততন্ত্রের যথেষ্ট অস্তিত্ব ছিল, সামন্ততন্ত্র বহাল ছিল, স্ট্রং ছিল এবং সেই কারণে যে পশ্চিম ইউরোপের যে অভিজাতরা, তারা অনেকে আছে উদীয়মান অভিজাত, তারা ব্যবসা বাণিজ্য করে তারা অভিজাত পর্যায়ে পৌঁছে গেছে, বা সামরিক যে সমস্ত যে বাহিনীতে যে সব উপর দিকে যারা সমস্ত ছিলেন তারাও অভিজাত, বা রাজা যে সকল মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করেছেন আমলাদের, তারাও অভিজাত। আবার কিছু কিছু অভিজাতকে, যারা পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ছিল, তাদেরকেও রাজা তার স্টেট সিস্টেমের অন্তর্ভুক্ত করেছে। এইটা হচ্ছে পশ্চিম ইউরোপের কথা। কিন্তু পূর্ব ইউরোপে সেখানে কিন্তু অভিজাত কোনো সেকুলার অভিজাত শ্রেণী দেখা যাচ্ছে না, সামন্ততান্ত্রিক অভিজাত ব্যবস্থা। আর সেখানে দাসত্ব ব্যবস্থা তখনও ছিল, সার্ভডাম ছিল সেখানে, এবং যেহেতু ফিউডালিজম ছিল সেই জন্য সেখানে ক্রীতদাস ব্যবস্থা ছিল,
এবং সেই সামন্ত যে সমস্ত ফিউজ গুলোতে বা এক একটা সামন্ত যে লর্ডদের প্রধানদের অধীনে যারা কৃতদাস ছিলেন, সেই কৃতদাস ব্যবস্থা আরো সুদৃঢ় হয়েছিল, আরো নিয়ন্ত্রিত হয়েছিল, তাদের উপরে নিজেদের ক্ষমতাকে আরো কুক্ষিগত করেছিলেন তারা। এবং সর্বোপরি আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে কি পশ্চিম কি পূর্ব, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা এবং যুদ্ধ বিগ্রহের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল। উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে যে রাজা তার অধিকারকে বিস্তৃত করতেন এবং তার যে বাণিজ্যকে বিস্তৃত করতেন, কারণ যুদ্ধ বিগ্রহ মাধ্যমে কি হতো, নতুন দেশ জয় হচ্ছে এবং যেই নতুন দেশ জয় হচ্ছে তখন সেখানকার যে বাজার, সেখানকার অর্থনীতি রাজা কুক্ষিগত হচ্ছে। আর এই যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়েই কিন্তু রাজা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে তিনি সংযুক্ত হচ্ছেন। যেমন উদাহরণ একটা বলি, যে এই যে বৈদেশিক যে ভৌগোলিক যে আবিষ্কার, এই ভৌগোলিক আবিষ্কারের ফলে কি হচ্ছে, যে ন্যাভিগেটররা নতুন অঞ্চলে যাচ্ছেন এবং সেইখানকার যে রাজারা, সেই রাজাদের সঙ্গে কূটনৈতিক সম্বন্ধ তৈরি করছেন এবং নিজের দেশের রাজার সঙ্গে সেই অঞ্চলের রাজার একটা আদান প্রদান প্রতিষ্ঠা করছেন। যখন দেখা যাচ্ছে সেই নতুন অঞ্চলের রাজা তিনি দুর্বল, তখন তাকে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যুদ্ধ বিগ্রহের মাধ্যমেই হোক, কূটনৈতিক ছলে বলে কৌশলেই হোক, তিনি তখন সেই আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু সেই সময়ের আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আমরা বর্তমানের আন্তর্জাতিক রাজনীতির কিন্তু যদি আমরা তুলনা করি তাহলে আমাদের ভুল হবে। কারণ বর্তমানে যখন যুদ্ধ বিগ্রহ হচ্ছে তখন একটা আন্তর্জাতিক প্রেসার থাকে, কারণ আমাদের ইউনাইটেড নেশনস রয়েছে, একটা গ্লোবাল ইনস্টিটিউশন, কিন্তু সেই সময় কিন্তু কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছিল না রাজার এই স্বৈরাচারী ক্ষমতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আর কি, এই যে পশ্চিমে বা স্টেট সিস্টেমের মধ্যে বুর্জুয়া শ্রেণী, বুর্জুয়া মানে যারা উঠতি বড়লোক, যারা ব্যবসা বাণিজ্য করে, এই যে বুর্জুয়ারা, এই যে বণিক শ্রেণী যারা ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করেছে, তারা কিন্তু এই পশ্চিম ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার একটা অঙ্গ ছিল, একটা অ্যাবসলিউট অঙ্গ ছিল। কিন্তু পূর্বে কিন্তু আমরা সেই বুর্জুয়াদের আমরা দেখতে পাচ্ছিলাম। এই বুর্জুয়াদের থাকাটা কিন্তু রাষ্ট্রনৈতিক বা স্টেট সিস্টেমের পক্ষে কিন্তু অনেক কল্যাণকর। কেন না, বুর্জুয়ারা একদিকে রাজার যে স্বৈরাচারী ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে, আবার এই বুর্জুয়ারা রাজাকে বুদ্ধি পরামর্শ দিতে পারে, তারা রাজাকে কর প্রদান করে বা নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরামর্শ দিয়ে বা অন্যান্য রাষ্ট্রনৈতিক পরামর্শ দিয়েও কিন্তু তারা রাজাকে আরো সমৃদ্ধ করতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে, আমরা দেখেছি, আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখেছি, এই যে বুর্জুয়ারা তারাও কিন্তু রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এই যে রাষ্ট্র ব্যবস্থার কথা আলোচনা করলাম, সেই রাষ্ট্র ব্যবস্থার যে কেন্দ্রে যে সকল সম্রাটরা বসেছিলেন,
তারা কিন্তু মধ্যযুগীয় বা ইউরোপের ইতিহাসে, মিডিয়েভাল ইউরোপে তারা কিন্তু একটা স্মরণীয় আসন তৈরি করেছেন। স্পেনের ফার্ডিনান্ড, ইসাবেলা, পঞ্চম চার্লস, ওদিকে ইংল্যান্ডের যে সপ্তম হেনরি, অষ্টম হেনরি, তাদের নাম, এবং ফ্রান্সের যে বুর্গ মনার্কি, বুর্গ রাজবংশ, যে ফরাসি বিপ্লবের পেছনে যাদের একটা বিরাট একটা রেসপন্সিবিলিটি ছিল, তা এই সকল রাষ্ট্রপ্রধানরা কিন্তু এই স্টেট সিস্টেমের অঙ্গ রূপে তারা কিন্তু ইউরোপের রাজনীতি, অর্থনীতি, প্রশাসনিক সব ক্ষেত্রে কিন্তু তারা চিরস্থায়ী আসন তুলে নিয়েছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।